আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 এ ক্লাস নাম্বার 5 আলোচনা করব। এখানে প্রবলেম নাম্বার 20 আছে। আমাদের এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালে আসছিল এবং ম্যানেজমেন্টে 2022 সালে এই প্রশ্নটা আসছিল। খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই প্রশ্নটা। XYZ লিমিটেডের যে এই অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটার সমাধান আজকে আমরা ধারাবাহিকভাবে করব। তার আগে বলে রাখি, এই সাবজেক্টটা যদি মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে এই সাবজেক্টটার জন্য প্রস্তুতি নিতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। তো আপনারা একটু ওয়েট করেন, আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে দিয়ে আমাদের মেইন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। সো এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। মোবাইলের মনে হয় চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ক্লাস শেয়ারটা থাক, আমি এমনি আপনাদের ক্লাস করে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে দ্য ফ্লোয়িং ডাটা রিলেট অফ XYZ লিমিটেড। মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আচ্ছা, তো এখানে দেওয়া রয়েছে প্রদত্ত তথ্যগুলো হচ্ছে XYZ লিমিটেডের সাথে সম্পর্কযুক্ত কি কি তথ্য, অনেক তথ্য দিয়ে দিয়েছে। এখন রিকোয়ারমেন্ট বা করণীয়তে আমাদের কি বলা হয়েছে? করণীয়তে বলা হয়েছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর দ্য ইয়ার। ওই বছরের জন্য একটা কি করো, কস্ট শিট তৈরি করো। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা প্রথমে কাজ করি, পরবর্তী কাজ করা যাবে। তাহলে রিকোয়ারমেন্ট করার জন্য এটা হচ্ছে প্রবলেম নাম্বার 5 বা প্রবলেম নাম্বার 29ও দিতে পারেন। এটা আমাদের শিটের হচ্ছে 5 নাম্বার প্রবলেম। তো আমরা প্রবলেম নাম্বার 5-এ কি করব, কোম্পানির নাম দিয়ে কস্ট শিট তৈরি করব। কোম্পানির নাম কি আছে? যে দ্য ফ্লোয়িং ডাটা রিলেট XYZ লিমিটেড। তাহলে কোম্পানির নাম কি? XYZ লিমিটেড LTD। ঠিক আছে, এরপরে যেটা বের করব সেটা আমরা লিখব। কি বের করব? আমরা বের করতেছি যে কস্ট শিট। তাহলে আমরা এখানে লিখব স্টেটমেন্ট, STATEMENT, স্টেটমেন্ট অফ কস্ট, SHEET, স্টেটমেন্ট অফ কস্ট শিট। কোন সময়ের জন্য সেটাও আমরা লিখে দেব। তাহলে এটা তারিখ তো সময়টা উল্লেখ করা নাই, তবে এইখানে বলা হয়েছে যে 2014 সালে 1 জানুয়ারি শুরু হয়েছে, আমার 31 ডিসেম্বর শেষ হয়ে গেছে। তাহলে 2014। তাহলে আমরা লিখবো ফর দ্য ইয়ার ইন ডেট, ফর দ্য YEAR, ইয়ার ইন ডেট, ENDED, ফর দ্য ইয়ার ইন ডেট 31 DECEMBER, ডিসেম্বর 2014 দেওয়া আছে। 31 ডিসেম্বর 2014। আচ্ছা, তো এখন এই 3টা ইনফরমেশন দিয়ে দেব। কোম্পানির নাম, স্টেটমেন্ট অফ কস্ট শিট, আর একটা হচ্ছে কি সময়। এগুলো দেওয়ার পর আমরা কি করব, একটা ছক টেনে দেব। ছকটা খুব সহজ। প্রথমে এরকম করে একটা রো দিয়ে দিব, এরপরে হচ্ছে আমরা 2টা কলাম দিব। প্রথম এই কলামটাকে বলা হয় মেইন কলাম, আর এই পাশের কলামটাকে বলা হয় প্রাইমারি কলাম। তো এই 2টা কলাম দেওয়া হয়ে গেলেই আমাদের মেইন কাজ হয়ে যাবে। এখানে লিখবো অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট TITLES, টাইটেলস। এটা হচ্ছে প্রাইমারি কলামের টাকা, এটা হচ্ছে মেইন কলামের টাকা। এভাবে আপনারা কি করবেন, সুন্দর করে ছক দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আমাদের কস্ট শিট শুরু হবে। তো আমরা জানি কস্ট শিটের অঙ্ক শুরু করতে হয় র ম্যাটেরিয়ালস দিয়ে, মানে ওপেনিং র ম্যাটেরিয়ালস দিয়ে। কস্ট শিটের অঙ্ক শুরু করতে হয় কি দিয়ে? ওপেনিং র ম্যাটেরিয়ালসের দিয়ে, কারণ এটার আমাদের একটা সূত্রই আছে। তো আমরা চোখ বন্ধ করে এখানে কি করব, ওপেনিং র ম্যাটেরিয়ালস লিখে দিব। OPENING, ওপেনিং RAW। এটা কিন্তু সূত্রের অংশ। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা কোথা থেকে আসলো? এটা কোথাও থেকে আসেনি, এটা হচ্ছে সূত্রের অংশ। সূত্র অনুযায়ী ওপেনিং র ম্যাটেরিয়ালস, আর র MATERIALS, র ম্যাটেরিয়ালস দিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। ওপেনিং র ম্যাটেরিয়ালস, আমরা দেখি যে আমাদের প্রশ্নের ভেতরে কথা আছে।
প্রশ্নে বলছে ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, এটা তো র ম্যাটেরিয়ালস না, ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, তার মানে এখানে কি দিয়েছে, র ম্যাটেরিয়ালসের তথ্য দিয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছে যে ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, মানে র ম্যাটেরিয়ালস বলছে ওপেনিং না ইন্ডিং, এটা আমরা কিভাবে বুঝবো, ওপেনিং না ইন্ডিং, এটা বোঝার উপায় হচ্ছে যে এখানে তারিখ লেখা থাকবে। তো এখানে তারিখ কত লেখা আছে দেখেন তো, এখানে তারিখ লেখা আছে 1/1/2014। তো 1/1/2014 মানে কি বছরের শুরুতে, বছরের যদি শুরুতে হয়, যদি বছরের শুরুতে হয় তাহলে এটাই ওপেনিং। ওপেনিং আর বিগিনিং দুইটাই কিন্তু সেম কথা, ওপেনিং আর বিগিনিং দুইটাই কি সেম কথা, দুইটা আলাদা বিষয় নয়। তার মানে এটাই হচ্ছে আমাদের ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, এটাই হচ্ছে আমাদের ওপেনিং র ম্যাটেরিয়ালস। ওপেনিং র ম্যাটেরিয়ালস আর বিগিনিং র ম্যাটেরিয়ালস দুইটাই কি একই কথা, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যামাউন্টটা দেখে নিই যে ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস আছে কত, 33,280 টাকা। তাহলে 33,280 টাকা লিখে দিলাম। এখন আমরা সূত্র অনুযায়ী জানি, এখন আমরা কি করি, সূত্র অনুযায়ী জানি, সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ওপেনিং র ম্যাটেরিয়ালসের সাথে পারচেস যোগ করতে হয় এবং এটা বাধ্যতামূলকভাবে প্রতিটি প্রশ্নেই পারচেস থাকবেই, পারচেস না থাকার কোনো বিকল্প নাই। তাহলে এটা যোগ করে নিতে হয় কি, PURCHASE, প্রত্যেকটা অঙ্কেই কস্ট শিট বের করতে বললেই পারচেস আমাদের কি হবে, 100% থাকবে, পারচেস থাকার কোনো বিকল্প নাই। দেখেন এখানে বলা আছে পারচেস অফ র ম্যাটেরিয়ালস আছে না, আমরা কিন্তু সরাসরি প্রশ্ন দেখতেছি না, আমরা সরাসরি সূত্র যে আমাদের মুখস্থ করা আছে সেটা থেকে তথ্যগুলো খুঁজে বের করতেছি। তাহলে পারচেস অফ র ম্যাটেরিয়ালস কত আছে দেখেন তো, 7,59,200। তাহলে এই 7,59,200 টাকা লিখে দিয়েছি। এখন কিছু বিষয় রয়েছে যেগুলো যোগ বিয়োগ হবে, এটা আমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করবে। এখন কিছু বিষয় রয়েছে যেগুলো যোগ বিয়োগটা কি হবে, প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট হবে। কেমন বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে এই পারচেজের সাথে সূত্র অনুযায়ী যদি প্রশ্নের ভিতরে ক্যারেজিন থাকে যোগ হবে, ফ্রাইডিন থাকে যোগ হবে, হ্যাঁ, তারপরে অ্যাবনর্মাল লস থাকে যোগ হবে। আর যদি পারচেজ রিটার্ন থাকে, পারচেজ ডিসকাউন্ট থাকে, পারচেজ স্ক্র্যাপ থাকে, পারচেজ লস থাকে, পারচেজ ড্যামেজ থাকে, তাহলে আবার বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি যেই তথ্যগুলো বললাম এগুলো আমরা এখন প্রশ্নে খুঁজে দেখব যে আছে কি নাই। আমি যে তথ্যগুলো বললাম এগুলো কি করব, প্রশ্নে খুঁজে দেখব আছে কি নাই। আমরা দেখব ক্যারেজিন ফ্রাইডিন অ্যাবনর্মাল লস আছে কি নাই। আমরা একটু দেখি আমাদের পুরো প্রশ্নে ক্যারেজিন ফ্রাইডিন অ্যাবনর্মাল লস কোথাও নাই। আচ্ছা এরপরে আমরা খুঁজবো পারচেস রিটার্ন ডিসকাউন্ট স্ক্র্যাপ লস ড্যামেজ কোথাও আছে কি নাই। দেখেন তো কোথাও পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট অথবা পারচেস লস ড্যামেজ এরকম কোনো তথ্য আছে না, কোথাও এরকম তথ্য নাই, অর্থাৎ এই তথ্যটাও নাই, অর্থাৎ এগুলোর সাথে কোনো কিছুই আর যোগ বিয়োগ হবে না। এখন যদি এই স্টেপটা কভার হয়ে যায় আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যেভাবে আমরা ওপেনিং র ম্যাটেরিয়ালসের মানে র ম্যাটেরিয়ালস দিয়ে এই স্টেপটা শুরু করেছিলাম এই স্টেপটা শেষ করে দেবো, মানে মাইনাস করে দেবো বা ক্লোজ করে দেবো। ওপেনিং এর জায়গায় ইন্ডিং, INDING, ইন্ডিং, RAW, MATE, সরি RIALS, ইন্ডিং র ম্যাটেরিয়ালস দিয়ে কি করবো, এটা ক্লোজ করে দেবো। এখন ইন্ডিং র ম্যাটেরিয়ালস আর ক্লোজিং র ম্যাটেরিয়ালস দুইটা কথার মানে কিন্তু একটাই। ইন্ডিং র ম্যাটেরিয়ালস এবং ক্লোজিং র ম্যাটেরিয়ালস দুইটার কথার মানে কি একটাই। আবার অনেকে মনে করবেন স্যার আপনি তো ইন্ডিং র ম্যাটেরিয়ালস লিখছেন, বইয়ে তো ক্লোজিং র ম্যাটেরিয়ালস আছে, বিষয় কিন্তু একটাই, যাহাই ইন্ডিং র ম্যাটেরিয়ালস ঠিক তাহাই হচ্ছে ক্লোজিং র ম্যাটেরিয়ালস। বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে আমরা একটু প্রশ্নে খুঁজে দেখি ক্লোজিং র ম্যাটেরিয়ালস আছে কিনা। তো দেখেন যেটা যেটা আমরা কাজ করেছি সেটা আমরা টিক দিয়ে দিই, যেমন ইনভেন্টরি এটার কাজ হয়ে গেছে, হ্যাঁ, পারচেস অফ র ম্যাটেরিয়াল এটার কাজ হয়ে গেছে, হ্যাঁ। তারপর আছে কি ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, এটা না, ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, এটাও র ম্যাটেরিয়ালস, এটাও কিন্তু ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, কিন্তু এখানে তারিখ দেওয়া আছে 31/12/2014, অর্থাৎ বছরের শেষে, মানে কি ইন্ডিং, বছরের শেষে মানে কি ইন্ডিং। তার মানে ইন্ডিং র ম্যাটেরিয়ালস আছে আমাদের, এই যে সোজা করে চলে আসতেছি 35,360। তাহলে ইন্ডিং র ম্যাটেরিয়ালস আসবে আমাদের 35,360 টাকা। ঠিক আছে, এখন এইটা কিন্তু আমরা এই যে সামনে মাইনাস দিয়েছি, যদি প্লাস থাকে তাহলে কিন্তু আমরা সংখ্যাগুলো নর্মালি লিখে দেব, কারণ প্লাস থাকলে আমাদের আর কোনো হিসাব কিতাব করার কোনোই প্রয়োজনীয়তা নেই। কিন্তু যদি মাইনাস থাকে,
যদি এরকম করে মাইনাস থাকে তাহলে সেটাকে কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হয়। যদি মাইনাস থাকে তাহলে সেই অ্যামাউন্টটাকে কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হয়, যেন আমরা বুঝতে পারি যে সেইটা একটা মাইনাস সংখ্যা। বুঝতে পেরেছেন? তাহলে এই স্টেপটা এখানেই ক্লোজ। তাহলে এই স্টেপটা ক্লোজ করে দেওয়ার জন্য স্কেল দিয়ে আমরা সুন্দর করে একটা দাগ টেনে দেবো। এখন এইটা হিসাব কিতাব করতে হবে। তো এইটা যদি আমরা হিসাব কিতাব করি তাহলে 7,59,000-এর সাথে 33,280 টাকা যোগ করে দেব। যোগ করে 35,360 টাকা বিয়োগ করে দেব। বিয়োগ করলেই যে অ্যামাউন্টটা আসবে, বিয়োগ করলে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে 7,57,120। এইটাকে 1 নাম্বারে সূত্র অনুযায়ী বলা হয় র মেটেরিয়াল ইউজ, RAW, র MATE RIALS, র মেটেরিয়াল USED। এটাকে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা র মেটেরিয়াল ইউজড বলা হয়। তাহলে 1 নাম্বার টপিক আমাদের কভার। এখন র মেটেরিয়াল ইউজড বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে, ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা জানি পণ্য উৎপাদনের সাথে জড়িত সরাসরি প্রত্যক্ষ যতগুলো খরচ রয়েছে সবগুলো যোগ করতে হয়। কোন কোন খরচগুলো প্রত্যক্ষ খরচ? যেমন ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট ওয়েজ, অল ডাইরেক্ট এক্সপেন্স, ওয়েজ, ওয়েজ, লেবার কস্ট, লেবার এক্সপেন্স, প্রোডাকশন ওয়েজ, প্রোডাকশন কস্ট, প্রোডাকশন এক্সপেন্স, চার্জেবল ওয়েজ, চার্জেবল কস্ট, চার্জেবল এক্সপেন্স। এগুলোর বাইরে আর অন্য কোনো পণ্য উৎপাদনের সাথে জড়িত সরাসরি কোনো খরচ নাই। তাহলে আমরা দেখি তো আমাদের এখানে ডাইরেক্ট এক্সপেন্স আছে কি নাই। আমাদের এখানে দেখতেছি যে কোথাও ডাইরেক্ট এক্সপেন্স নাই। আচ্ছা, তাহলে আমাদের ওয়েজ আছে কিনা আমরা তো দেখি একটু। ওয়েজ নাই, তবে প্রোডাক্টিভ ওয়েজ আছে। তাহলে প্রোডাক্টিভ ওয়েজটা আমরা লিখবো। এটাও কিন্তু পণ্য উৎপাদনের সাথে জড়িত সরাসরি প্রত্যক্ষ খরচ। তাহলে প্রোডাক্টিভ ওয়েজ আছে আমাদের কত দেখেন তো, 5,16,880 টাকা। তাহলে যোগ করে দেব প্রোডাক্টিভ ওয়েজ, PRODUCTIV, প্রোডাক্টিভ WAGES। প্রোডাক্টিভ ওয়েজ কত? 5,16,880 টাকা। ঠিক আছে, এরপরে দেখি তো আমাদের চার্জেবল এক্সপেন্স আছে কিনা বা লেবার ওয়েজ আছে কিনা। আমাদের এখানে দেখতেছি চার্জেবল এক্সপেন্স বা লেবার ওয়েজ সংক্রান্ত কোনো তথ্য নাই, মানে পণ্য উৎপাদনের সাথে জড়িত আর অন্য কোনো খরচের তালিকা দেওয়া নাই। তাহলে আমাদের এই স্টেপটা কি এখানেই শেষ। তো 1 নাম্বার স্টেপটা শেষ করে যেমন করে আমরা র মেটেরিয়াল ইউজ বের করেছি, সূত্র অনুযায়ী মুখস্থ হিসেবে 2 নাম্বার স্টেপটা কমপ্লিট করে আমরা বের করব, বা আমাদের বের হয়েছে PRIME, প্রাইম COST। সূত্র অনুযায়ী এটা হচ্ছে প্রাইম কস্ট। আচ্ছা, আমাদের প্রথম ক্লাসে কিন্তু সূত্রের বিষয়টা আলোচনা করা হয়েছে। যারা প্রথম ক্লাসটা দেখেননি তারা দেখে নেন, তাহলে সূত্র সম্পর্কিত বিষয়গুলো পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তাহলে প্রাইম কস্ট। আচ্ছা, এখানে শুধু একটাই অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাকে এই পাশে ট্রান্সফার করে দেবো। কেন? যোগ করে নেওয়ার জন্য। তাহলে 5,16,880 এখানে ক্লোজ করে দিবেন, না দিলেও চলে, এই দুইটা এখন যোগ করবেন। তাহলে 7 লক্ষ আর 5 লক্ষ দুইটাই যদি যোগ করেন, যোগ করলে আসবে আমাদের 12,74,000। এই 12,74,000 টাকা হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এটা কি প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এই প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়ের সাথে ঠিক একটু আগে যেমন করে র মেটেরিয়াল ইউজডের সাথে পণ্য উৎপাদনের সাথে জড়িত সরাসরি প্রত্যক্ষ খরচগুলো যোগ করেছিলাম, ঠিক একইভাবে প্রাইম কস্টের সাথে পণ্য উৎপাদনের সাথে জড়িত সরাসরি পরোক্ষ খরচ বা ইনডাইরেক্ট যতগুলো খরচ আছে সেগুলো যোগ করব। ইনডাইরেক্ট খরচ কোনগুলো? ইনডাইরেক্ট খরচের ভিতরে যোগ হবে ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট ওয়েজ, প্রোডাকশন ওভারহেড, সাপ্লাইজ, ফ্যাক্টরি সাপ্লাইজ, মেসেলেনিয়াম, ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ম্যানেজার স্যালারি, টুলস। এই খরচগুলো যদি থাকে তাহলে যোগ হবে। কিন্তু আরও কিছু রয়েছে যেগুলো থাকলে আবার বিয়োগ হয়ে যাবে। যেমন যদি ডিপ্রিসিয়েশন থাকে বিয়োগ হয়ে যাবে, সেলস স্ক্র্যাপ থাকলে বিয়োগ হয়ে যাবে, সেলস স্পয়েলড যদি থাকে তাহলেও কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা প্রথমেই খুঁজি তো ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট এক্সপেন্স, প্রোডাকশন, ফ্যাক্টরি সাপ্লাইজ সম্পর্কিত কোনো তথ্য আছে কি নাই। তো প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করতে পারি? সেলস অফ ফিনিশ গুডস, এটা তো আসবে না। ইনভেন্টরি অফ ফিনিশ গুডস আসবে না। আর বাহির ঠিক জন্য দেওয়াগুলো তো লিখে ফেলছি। ওয়ার্কস ম্যানেজার স্যালারি,
কি আছে ওয়ার্কস ম্যানেজার স্যালারি। আমি কি বললাম যে ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট এক্সপেন্স, প্রোডাকশন ওভারহেড, ফ্যাক্টরি সাপ্লাইস, মিসেলেনিয়াম, ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ম্যানেজার স্যালারি, টুলস থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এই যে ওয়ার্কস ম্যানেজার স্যালারি কত হাজার টাকা রয়েছে, 50,000 টাকা রয়েছে। এই ওয়ার্কস ম্যানেজার স্যালারিটা প্রথমে কি করব, যোগ করে নেব। কি করব, WORKS, ওয়ার্কস, MANAGER, ম্যানেজার, SALARY, ওয়ার্কস ম্যানেজার স্যালারি কত, 50,000 টাকা। এরপরে দেখি আর অন্য কোনো তথ্য দেওয়া রয়েছে কিনা, যেমন ইনডাইরেক্ট ওয়েজ সরাসরি বলে দিয়েছে, তো এটা তো আমরা ইনডাইরেক্ট ওয়েজগুলো আমরা যোগ করবোই। তাহলে ইনডাইরেক্ট ওয়েজ কত আছে, ইনডাইরেক্ট ওয়েজ আছে 30,000। তাহলে ইনডাইরেক্ট ওয়েজগুলো যোগ করে দেবো কি, INDIRECT, ইনডাইরেক্ট, WAGES, ইনডাইরেক্ট ওয়েজ আছে কত, 30,000 টাকা। আচ্ছা আর কি আছে দেখি তো, আর আমাদের এখানে আছে ফিউল। তো ফিউলটা কিসের মধ্যে পড়ে, ফিউলটা কিন্তু উপযোগ হিসেবে মিসেলেনিয়াম ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে পড়বে, কারণ এটা একটা উপযোগ ব্যয়। ফিউল, ওয়াটার এক্সপেন্স, হ্যাঁ এই টাইপের যদি এন্ট্রিগুলো থাকে তাহলে এখানে কি হয়ে যাবে, সরি ওয়াটার এক্সপেন্স আসবে না, এখানে ফিউলটা আসবে, কারণ এটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত, কারণ ফিউল না থাকলে পণ্যটা আমদানি কিভাবে করব। তাই অতএব এই ফিউলটাও কি করে নেবেন আপনারা, যোগ করে নেবেন, FULE, ফিউল। আচ্ছা ফিউল বা তেল কত আছে, 15,000 টাকা। তাহলে আমরা এখানে 15,000 টাকা লিখে দিয়েছি। আর কোনো এন্ট্রি আছে দেখেন তো, ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট। তাহলে প্ল্যানের যে ডিপ্রিসিয়েশনটা রয়েছে সেটা আমাদের লিখতে হবে। তবে যদি শুধু ডিপ্রিসিয়েশন থাকে, যদি শুধু ডিপ্রিসিয়েশন থাকে তাহলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। কিন্তু যদি এরকম ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট বা অন্য কোনো তথ্য থাকে, সে মানে একটার সাথে আরেকটা তথ্য যদি থাকে সেক্ষেত্রে আপনারা আবার যোগ করে দিবেন, এটাই কি নিয়ম। তাহলে আপনারা লিখে দিবেন যোগ, DEP RECIATI, ডিপ্রিসিয়েশন অফ PLANT, প্লান্ট, কত হাজার টাকা, 15,000 টাকা। তাহলে পুনরায় 15,000 টাকা লিখে দিবেন। আচ্ছা এরপর আর অন্য কোনো এন্ট্রি আছে দেখেন তো, ইনডাইরেক্ট র ম্যাটেরিয়ালস। তাহলে এখানে আমরা ইনডাইরেক্ট খরচগুলাই যোগ করতেছি, তাহলে এটাও আমরা লিখে দিলাম। তাহলে আমরা লিখবো INDIRECT, ইনডাইরেক্ট র ম্যাটেরিয়ালস, RAW, র, MATERIALS, ইনডাইরেক্ট খরচগুলো যোগ করতেছি। ইনডাইরেক্ট র ম্যাটেরিয়ালস আছে কত, 10,000 টাকা। আর অন্য কোনো এন্ট্রি আছে কিনা আমরা দেখি তো, টুলস ইউজ ইন প্রোডাকশন। এই যে টুলস আছে এটা পণ্য উৎপাদনের সাথে পরোক্ষভাবে জড়িত, তাহলে যোগ করে নেব TOOLS, টুলস কত, 9,220 টাকা। কত আছে, 9,220 টাকা। আর অন্য কোনো তথ্য আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আসবে না। স্যালারি টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর, সো ম্যানেজিং ডাইরেক্টরের স্যালারি, এটা পণ্য বিক্রয়ের সাথে জড়িত খরচগুলোর হিসেবে আসবে। তাহলে আমরা একটু যোগ করে দেখি। আমাদের এই স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। পণ্য উৎপাদনের সাথে জড়িত পরোক্ষ সবগুলো খরচের তালিকা আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে প্রাইম কস্টের সাথে পণ্য উৎপাদনের সাথে জড়িত সরাসরি পরোক্ষ খরচের তালিকাগুলো যোগ করলে 3 নম্বরে আমরা জানি যে আমাদের সূত্র অনুযায়ী আসবে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। আমরা এখানে FACTORY, ফ্যাক্টরি কস্ট লিখে দিলাম। আচ্ছা ফ্যাক্টরি, এটা আগে যোগ করি, কত আসতেছে, 50,000, 60, 70, 80, 90, 100, 1,10,000, 19,000, 220, 29,000, 1,29,220। এই টাকাগুলো আসতেছে প্রাইম কস্টের পরে পরোক্ষ খরচগুলো। আর আগে ছিল 12,74,000, এটার সাথে 1,29,000 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আসবে 14,03,220 টাকা আসবে। 14,03,220 টাকা আসবে। এটাকে বলা হয় ফ্যাক্টরি কস্ট। এখন আমরা যদি ফ্যাক্টরি কস্ট পর্যন্ত চলে আসতে পারি তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা
খুবই 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 সহজ হয়ে যাবে। ফ্যাক্টরি কস্টের পর প্রশ্নে আপনারা একদম মুখস্থভাবে লিখে দিবেন যে ওপেনিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করে দেবেন ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। তো আমরা দেখি তো আমাদের অঙ্কে ওয়ার্কিং প্রসেস সম্পর্কিত কোনো তথ্য নাই, থাকলে এখানে ডেট থাকতো। ডেট খালি দুইটা আছে, একটা র মেটেরিয়াল, একটা ফিনিশ গুডস। তাহলে এই তথ্যগুলো কি নাই, দেওয়া নাই। তো যেহেতু আমাদের এখানে ওয়ার্কিং প্রসেসগুলো দেওয়া নাই, তাই এটাকে ফ্যাক্টরি কস্ট বলা যায়, অথবা এটাকে 4 নাম্বার স্টেপ বলা যায়। যেহেতু ওয়ার্কিং প্রসেস নাই, যদি ওয়ার্কিং প্রসেস না থাকে তাহলে এটাকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা গুডস প্রোডাকশন বলা হয়। কি সিওএসটি, কস্ট অফ গুডস প্রোডাকশন, PRODUCTION, এটাকে কস্ট অফ গুডস প্রোডাকশন বলা যাবে বা গুডস ম্যানুফ্যাকচার বলা যাবে। কেন? কারণ আমাদের ওয়ার্কিং প্রসেস নাই। তাহলে কস্ট অফ গুডস প্রোডাকশনের সাথে আমরা কি জানি, চোখ বন্ধ করে ওপেনিং ফিনিশ গুডস যোগ করে দেবো, ইন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করে দেবো। তাহলে আমাদের এখানে ফিনিশ গুডস সংক্রান্ত তথ্য তো আছে, এই যে ইনভেন্টরি অফ ফিনিশ গুডস আছে, তাহলে যোগ করে দেবো ওপেনিং ফিনিশ গুডস, যোগ করে দেবো OPENING, ওপেনিং, FINISHED, ফিনিশ, GOODS, ওপেনিং ফিনিশ গুডস। আর বিয়োগ করে দেব ENDING, ইন্ডিং, FINISHED, ফিনিশ, GOODS, ইন্ডিং ফিনিশ গুডস। এই স্টেপটা এখানেই কভার হবে, কারণ এখানে আর অন্য কোনো এন্ট্রি নাই। এখানে কি অন্য কোনো এন্ট্রি নাই। তাহলে 4 এর পরে 5 নম্বরে আমরা জানি কস্ট অফ গুড সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। কি বের হবে? COST, কস্ট অফ GOODS, গুডস SOLD, সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় হবে। আচ্ছা, আমরা ফিনিশ গুডস গুলো দেখি। এখানে দেখা যাচ্ছে যে ইনভেন্টরি অফ ফিনিশ গুডস হচ্ছে 1/1/2014, মানে এটা ওপেনিং। তাহলে 1/1/2014-তে আমাদের আছে 72,800 টাকা। তাহলে ওপেনিং ফিনিশ গুডস আমাদের হচ্ছে 72,800 টাকা। আর তাহলে এটা তো লিখে ফেললাম। এরপর হচ্ছে ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, হ্যাঁ, তাহলে ইন্ডিং ফিনিশ গুডস আছে আবার 78,000 টাকা। ঠিক আছে, এখন এটা যেহেতু মাইনাস ফিগারে আছে, তাই আমরা কি করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম। যেহেতু মাইনাস ফিগারে আছে তাই কি করলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম। তাহলে 72,800 থেকে তো 78,000 যাবে না, যদি মাইনাস করেন সেক্ষেত্রে আবার এখানে কি চলে আসবে, সেক্ষেত্রে এখানে মাইনাস ফিগার চলে আসবে। তাহলে এটাকে ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করতে হবে। আমি একটু হিসাবটা করে নিচ্ছি। 72,800 মাইনাস 78,000, তাহলে মাইনাস 5,200। তো 5,200 আসবে, কিন্তু মাইনাস আসবে। মাইনাস থাকার কারণে কি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দেব। মাইনাস থাকার কারণে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দেব। এখন 14,03,220 টাকা থেকে যদি মাইনাস করে দিই, মাইনাস কেন করব, কারণ এটা মাইনাস ফিগারে আছে। যদি মাইনাস করে দিই 5,200 টাকা, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যামাউন্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 13 লক্ষ, কস্ট অফ গুডস সোল্ড 13,98,020 টাকা আসবে। বুঝতে পারছেন? কস্ট অফ গুডস সোল্ড 5 নাম্বারে। এখন কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত যদি আপনারা চলে আসতে পারেন, তাহলে পণ্য বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো প্রশ্নের ভিতরে সাপ্লাই দেওয়া থাকবে, প্রশ্নের ভিতরে যেই পণ্য বিক্রয় সংক্রান্ত খরচগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা এখানে যোগ করে নিব। তো পণ্য বিক্রয় সংক্রান্ত খরচের ভিতরে কি আছে দেখেন, সেলস অফ ফিনিশ গুডস, আচ্ছা এটা 15 লক্ষ, এই টাকাটা এখানে আসবে না। আর কি আছে এখানে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক ব্যয়, এটা পণ্য বিক্রয়ের সাথে সরাসরি জড়িত। তাহলে এখানে আসতেছে 30,161 টাকা। তাহলে আমরা লিখবো ADMINISTRATIV, অ্যাডমিনিস্ট্রেটিভ, EXPENSE, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে কত, 30,161 টাকা, এক নাম্বার। আর আরেকটা আছে এখানে, স্যালারি টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর,
তাহলে ম্যানেজিং ডাইরেক্টর মানে ম্যানেজ যে করাটা এটা বিক্রয়ের সাথে জড়িত, তাহলে সেও চলে আসবে 40,000 টাকা। পণ্য বিক্রয়ের সাথে যতগুলো খরচ, এখন বলতে পারেন স্যার পণ্য বিক্রয়ের সাথে কোন কোন খরচগুলো রয়েছে। এখানে যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রয়েছে, সেলিং এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ওয়াটার এক্সপেন্স, এরপরে স্যালারি টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর এক্সপেন্স। তাহলে SALARY, স্যালারি টু দ্য ম্যানেজিং, MANAGING, ম্যানেজিং, DIRECTOR, ম্যানেজিং ডাইরেক্টরের স্যালারি। ঠিক আছে, তাহলে 40,000। আর অন্য কোনো এন্ট্রি নাই। সেলস অফ ফিনিশ গুডস মানে এটা পণ্য যে বিক্রি করছে না, এটা হচ্ছে বিক্রির অ্যামাউন্ট। তো বিক্রির অ্যামাউন্ট তো এখন আসবে না, তাহলে আমাদের পণ্য বিক্রয় সংক্রান্ত আর অন্য কোনো এন্ট্রি নাই, কারণ পুরো অঙ্কে আমাদের আর একটাই মাত্র এন্ট্রি বাকি রয়েছে। তাহলে 30 আর 40 70,161 টাকা আসতেছে। আর দুইটাই যদি যোগ করি 13,98,000 আর 70,000, তাহলে আসবে 14,68,181 নাকি? হ্যাঁ 81, এখানে 20 আছে। আচ্ছা, এইটাকে 5 নাম্বারের পর 6 নাম্বারে বলা হয় টোটাল কস্ট বা কস্ট অফ সেলস, সিও এস COST, কস্ট অফ সেলস, SALES, বা এটাকে বলা হয় টোটাল, TOTAL, টোটাল COST, এটাকে বলা হয় কি টোটাল কস্ট। এখন এই টোটাল কস্টের সাথে প্রফিট হলে যোগ করব, আর না হলে বিয়োগ করব। আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে সেলস অফ ফিনিশ গুডস, এই পণ্যটা বিক্রি করা হয়েছে 15,39,200 টাকা। ঠিক আছে, তাহলে 15 লক্ষ টাকায় বিক্রি করছে না, তাহলে এখানে প্রফিট হয়েছে, কারণ খরচ হয়েছে 14 লক্ষ। তাহলে লিখবো আমরা PROFIT, প্রফিট কত টাকা? 15,39,200 টাকা বিক্রি করছে, আর টোটাল খরচ গেছে 14,68,181 টাকা। তাহলে প্রফিট কত হয়েছে? প্রফিট তাহলে হয়েছে 71,019 টাকা। তাহলে এই প্রফিটের টাকাটা যদি আমরা যোগ করে দিই, দুইটা মিলে আবার ওই 15 লক্ষ টাকাই হবে। 15,39,200 টাকা ক্লোজ করে দিলাম। এটাকে বলা হয় সেলস, SALES, 7 নাম্বারে। এটা হচ্ছে সেলস, এবং এখান থেকে কি স্টেটমেন্ট অফ কস্ট শিটের হিসাব কিতাব শেষ। এখান থেকেই স্টেটমেন্ট অফ কস্ট শিটের কি হিসাব কিতাব শেষ, কারণ সেলস বের হয়ে গেলে আমাদের স্টেটমেন্ট অফ কস্ট শিট শেষ। তার মানে রিকোয়ারমেন্ট যে 1 ছিল, প্রিপেয়ার এ কস্ট শিট, এটা আমরা সুন্দর করে সমাধান করে দিয়েছি। এখন আমাদের রিকোয়ারমেন্ট 2 এর পালা, যে কম্পিউট টোটাল কস্ট অফ এ প্ল্যান। এখানে আবার অনেক তথ্য দিয়েছে, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা পুনরায় দেখা যাক কি বের করতে বলে। তো এখানে বলা হয়েছে কম্পিউট, হিসাব করো, টোটাল কস্ট, মোট খরচ, অফ এ প্ল্যান, একটি পরিকল্পনার, এন্ড এবং ফাইন্ড আউট, নির্ণয় করো, দ্য প্রাইস, মূল্য, অফ এ টেন্ডার, অর্থাৎ একটা টেন্ডারের মূল্য বের করো, ফর অ্যানাদার প্ল্যান্ট, আরেকটি পরিকল্পনার জন্য, টু বি সাবমিটেড, যেটা সাবমিট করা হয়েছে। অর্থাৎ টেন্ডারের মূল্য বের করতে বলছি, অর্থাৎ টেন্ডার প্রাইস বের করতে বলছে। এটাকে বলা হয় রিকোয়ারমেন্ট 2। তাহলে রিকোয়ারমেন্ট 1 ছিল আগেরটা, এটা আপনারা দিয়ে দেন রিকোয়ারমেন্ট 1, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 2। এখানে তাহলে কি টেন্ডার কস্ট বা টেন্ডার প্রাইস বের করতে হবে। কি করব আমরা? TENDER, টেন্ডার, PRICE, প্রাইস বা টেন্ডার কস্ট বা কস্ট শিট, যে কোনো একটা লিখে দিলেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু ওই আগেরটার মতো কি করতে হবে, সুন্দর করে একটা ছক দিতে হবে। তবে এটা অত বেশি কমপ্লিকেটেড হবে না, এটা খুবই সহজ হবে, আগেরটার মতো এত জটিল না। আচ্ছা, তাহলে আমরা দেখি, এখানে লিখবো অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস, আর এই পাশে হচ্ছে আমাদের টাকা, অ্যাকাউন্ট টাইটেলস এবং কি টাকা। আচ্ছা, তো তাহলে এখন আমরা দেখতেছি প্রথম লাইনটাতে আমাদের কিছুই বলেনি, বলছে যে টেন্ডার প্রাইস বের করতে হবে। এখন দ্বিতীয় লাইনে আমাদের বলা হয়েছে ইট ইজ এস্টিমেটেড, এটা ধার্য করা হয়েছে, দ্যাট, যে, দ্য কস্ট অফ র ম্যাটেরিয়ালস এর খরচ, রিকোয়ার্ড ফর দ্য টেন্ডার, এই টেন্ডারের জন্য প্রয়োজন, উইল বি টাকা 52,000, অর্থাৎ এই টেন্ডারের জন্য 52,000-এর র ম্যাটেরিয়ালস প্রয়োজন। আর আমরা টেন্ডার
টেন্ডার শিট বের করব বা টেন্ডার প্রাইস বের করব কি দিয়ে? র মেটেরিয়ালস দিয়ে। কি দিয়ে? র METERIALS, র মেটেরিয়ালস দিয়ে। কারণ টেন্ডার প্রাইস বেরই করতে হয় কিভাবে? এভাবে। তাহলে টেন্ডার প্রাইস তো বের করার সূত্র আপনাদের শেখানো হয়েছে, ঠিক আছে? তো র মেটেরিয়ালস দিয়ে, তো র মেটেরিয়ালস লাগবে কয় হাজার টাকার? 52,000 টাকার র মেটেরিয়ালস লাগবে। এখন র মেটেরিয়ালস এর সাথে পণ্য উৎপাদনের সাথে জড়িত সরাসরি কোনো খরচ থাকলে যোগ করে দেব। র মেটেরিয়ালস এর সাথে পণ্য উৎপাদনের সাথে সরাসরি কোনো খরচ থাকলে কি করে দেব? যোগ করে দেব। তাহলে এখানে আর সরাসরি খরচ সম্পর্কিত কি বলছে? 52,000 পর্যন্ত পড়ছি। এবং ডাইরেক্ট ওয়েজ, সরাসরি খরচ, সরাসরি মজুরি, প্রত্যক্ষ মজুরি 31,200 টাকা। তাহলে এটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি খরচ, তাহলে লিখে দেবো DIRECT, ডাইরেক্ট, WAGES, ডাইরেক্ট ওয়েজ কত হচ্ছে? 31,200 টাকা। দেখি আর অন্য কোনো খরচ আছে কিনা। দ্য টেন্ডার ইজ টু বি মেড, এই টেন্ডারটা তৈরি করতে হবে এট এ প্রফিট, লাভজনকভাবে, অফ 20% অন সেলিং প্রাইস, বিক্রয়ের উপর 20% এই টেন্ডারটাকে কি করতে হবে? সেল করতে হবে। তাহলে এখানে আর অন্য কোনো তথ্য দেওয়া নাই। যেহেতু আমাদের অন্য কোনো তথ্য দেওয়া নাই, তাহলে আমরা এই স্টেপটা এখানে কমপ্লিট করে দিচ্ছি। 52,000 আর 31,000 যোগ করলে আসবে 83,200। এইটাকে বলা হয় প্রাইম কস্ট। এটাকে এক নম্বরে টেন্ডার শিটের ক্ষেত্রে বলা হয় PRIME, প্রাইম COST। এটাকে বলা হয় কি? প্রাইম কস্ট। ভালো কথা। এখন প্রাইম কস্টের সাথে আমাদের প্রশ্নে কিন্তু আর অন্য কোনো কিছুই দেওয়া নাই বা বলেনি, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখবো, প্রাইম কস্টের সাথে যদি প্রশ্নে কোনো কিছু বলা না থাকে, প্রাইম কস্ট বের হওয়ার পর যদি অন্য ইনফরমেশন না দেওয়া থাকে, তাহলে দুইটা কাজ আমাদের অবশ্যই 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 করতে হবে। এই দুইটা কাজ করার কোনো বিকল্প নাই। দুইটা কাজ আমাদের অবশ্যই 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 করতে হবে। এই দুইটা কাজ করার কোনো বিকল্প নাই। কোন দুইটা কাজ করতে হবে? প্রাইম কস্টের সাথে আমরা অবশ্যই অবশ্যই ফ্যাক্টরি ওভারহেড যোগ করে নেব। যোগ কি করব? FACTORY, ফ্যাক্টরি, OVERHEAD, ফ্যাক্টরি ওভারহেড যোগ করে নেব। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমাদের কত? এখানে তো ফ্যাক্টরি ওভারহেড নাই। একটু আগে যে অঙ্কটা সমাধান করলাম, এখানে দেখি আমরা আমাদের ফ্যাক্টরি ওভারহেড, প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট আছে, ফ্যাক্টরি ওভারহেড এখানে দেওয়া নাই। আচ্ছা, তো এখানে কোনো কিছু পার্সেন্টেজ দেওয়া নাই যেহেতু, সেক্ষেত্রে আমরা এটা বের করে নেব। কোনো কিছু যেহেতু পার্সেন্টেজ দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা ওয়ার্কিং এর মাধ্যমে বের করে নেব, কারণ আমাদের অন্য কোনো তথ্য নাই। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা আরেকবার পড়ে দেখি যে আমাদের এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া আছে কি নাই। কোনো তথ্য দেওয়া নাই। যেহেতু আমাদের ফ্যাক্টরি ওভারহেডের কোনো তথ্য দেওয়া নাই, যেহেতু আমাদের ফ্যাক্টরি ওভারহেডের কোনো তথ্য দেওয়া নাই, তাই আমরা কি করব? এই যে ডাইরেক্ট ওয়েজটা রয়েছে, এই ডাইরেক্ট ওয়েজের উপর পার্সেন্টেজ নিয়ে নেব। অন্য কোনো তথ্য দেওয়া নাই। পার্সেন্টেজটা কত নেব এটা আমাদের আবার প্রশ্নের ভিতরে দেওয়া নাই। পার্সেন্টেজ কত নেব এটা প্রশ্নের ভিতরে দেওয়া নাই। তো যেহেতু পার্সেন্টেজ কত নেব এটা প্রশ্নের ভিতরে দেওয়া নাই, তাই আমরা এইটাকে বের করব যে পার্সেন্টেজ অফ, এটার নাম কি দেওয়া যায়? ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি, FACTORY, ফ্যাক্টরি, OVERHEAD। আচ্ছা, পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেডের সূত্র কিন্তু দুই ক্যাটাগরির হয়। একটা হচ্ছে যে মনে করেন যে আপনার উপরে থাকবে ফ্যাক্টরি ওভারহেড, FACTORY, যদি প্রশ্নে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে, একটা হচ্ছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পার্সেন্টেজ বের করব। যদি ইনস্ট্রাকশন না দেওয়া থাকে, যেমন এই প্রশ্নটাতে ইনস্ট্রাকশন দেওয়া নাই, কোনো তথ্যই দেওয়া নাই, তাহলে কি করব? তাহলে এই যে এটা হচ্ছে ডিফল্ট সূত্র। যদি প্রশ্নে বলা থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড কোথা থেকে নিতে হবে, এটা অনেক অঙ্কে, বেশিরভাগ অঙ্কে দেওয়া থাকে। যদি থাকে তাহলে ওটা ওইখান থেকে বের করবো, যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করব? ফ্যাক্টরি, OVERHEAD, ফ্যাক্টরি ওভারহেড উপরে লিখবো, আর
নিচে আমাদের লিখতে হবে, আমরা একটু আমাদের প্রশ্নটা দেখি। ফ্যাক্টরি ওভারহেডের এখানে কি তথ্য দেওয়া আছে? ডিফল্ট ভাবে আমরা এখানে এই যে র মেটেরিয়াল ইউজডের পর প্রাইম কস্টের উপরে, র মেটেরিয়াল ইউজডের পর প্রাইম কস্টের উপরে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলোর যোগফলটা লিখবো, তো এখানে শুধু একটাই দেওয়া আছে, তাই যোগফল করার তো দরকার নাই। এখানে আমরা প্রোডাক্টিভ ওয়েস্ট লিখে দিতে পারি। বুঝতে পেরেছেন? যেহেতু এখানে একটাই ইনফরমেশন আছে, 1 নম্বরে র মেটেরিয়াল ইউজডের পর 2 নম্বরে প্রাইম কস্টের আগে মাঝখানে যতগুলো ইনফরমেশন আছে, যে তথ্যগুলো থাকবে এগুলোর যোগফল, এখানে যেহেতু একটা আছে তাহলে প্রোডাক্টিভ ওয়েজ আছে, তাই এটা সরাসরি লিখে দিলাম। হ্যাঁ, অথবা আপনারা এটা প্রাইম কস্ট ওভারহেডও লিখে দিতে পারেন। তাহলে আমরা এখানে কি প্রোডাক্টিভ ওয়েজ লিখে দিচ্ছি, PRODUCTIV, প্রোডাক্টিভ WAGES, প্রোডাক্টিভ ওয়েজ লিখে দিচ্ছি, ইনটু হচ্ছে 100। এটা হচ্ছে কি সূত্র? ডিফল্ট সূত্র। যদি প্রশ্নে ইনস্ট্রাকশন না দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করবেন, আর যদি প্রশ্নে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এরপরের অঙ্কটা দিয়ে দেওয়া আছে, সেক্ষেত্রে আবার কিন্তু এই সূত্র ব্যবহার করা যাবে না, তখন প্রশ্ন অনুযায়ী সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেড কোনটা? এখানকার গুলো না, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে এই আগের অঙ্কের যে তথ্যগুলো আমাদের আছে সেটা। তো আগের অঙ্কে আমাদের ফ্যাক্টরি ওভারহেড কত আছে দেখেন তো। আগের অঙ্কে ফ্যাক্টরি কস্ট আর প্রাইম কস্টের মাঝখানে যে তথ্যগুলো আছে এগুলোর যোগফলটাই হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। 2 নাম্বার আর 3 নাম্বারের মাঝখানে যেগুলো আছে সেগুলোই হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড। এই যে ফ্যাক্টরি কস্টের উপরে এগুলো ফ্যাক্টরি ওভারহেড, প্রাইম কস্টের উপরে এগুলো প্রাইম কস্ট ওভারহেড বা ওইটাই। হ্যাঁ, তাহলে এখানে টোটাল দেখেন, টোটাল যোগ করে 1,29,220 টাকা পাইছি। তাহলে এইটাই আমরা এখানে লিখে দেবো 1,29,220। আর নিচে আছে প্রোডাক্টিভ ওয়েজ, যেহেতু একটা ইনফরমেশন আছে, প্রোডাক্টিভ ওয়েজ কত আছে? 5,16,880 টাকা। তাহলে এখানে লিখে দেবো 5,16,880 ইন্টু হচ্ছে 100। এটাকে ক্যালকুলেটরে হিসাব করেন, হিসাব করলে আসবে 25%। তাহলে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 25%। পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড কত? 25%। ওই 25%টা এইখানে চলে আসবে 25%। আর এখানে যেহেতু ফ্যাক্টরি ওভারহেডের তথ্য আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া নাই, নতুন প্রশ্ন, এই যে নিচে রিকোয়ারমেন্টের যে প্রশ্নটা রয়েছে এইখানে যেহেতু সাপ্লাই দেওয়া নাই, সেহেতু আমরা কি করছি, ডাইরেক্ট ওয়েজের উপর নিয়ে নিয়েছি, কারণ আর অন্য কোনো তথ্য দেওয়া নাই। 25%, তো ডাইরেক্ট ওয়েজের উপর যদি আমরা 25% করি তাহলে আসবে 7,800। 7,800 যদি চলে আসে, যেহেতু আর অন্য তথ্য দেওয়া নাই, তাহলে এখানে শুধু একটাই ইনফরমেশন আসবে, তাহলে আমাদের এখানে চলে আসবে আবার 91,000। এইটাকে 2 নম্বরে ওয়ার্কস কস্ট বলে, ওয়ার্কস কস্ট বলা হয়। এখন আরেকটা ডিফল্ট ভাবে আরেকটা জিনিস যোগ করতে হবে, যেহেতু প্রশ্নে ইনফরমেশন দেওয়া নাই, সেটা হচ্ছে যেমন করে আমরা এখানে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দিয়েছি, ঠিক একইভাবে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের যোগ করতে হবে। কি? SELLING। এটা প্রত্যেকটা প্রশ্নেই থাকবে, টেন্ডার প্রাইসে বা টেন্ডার কস্টের প্রত্যেকটা প্রশ্নেই সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, OVERHEAD। আচ্ছা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স না, কিন্তু এক্সপেন্স আলাদা বিষয়, ওভারহেড আলাদা বিষয়। বুঝতে পেরেছেন? এক্সপেন্স আর ওভারহেডের মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাহলে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এই দুইটা তথ্য যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে ওটা দেখে দেখে কপি পেস্ট করে দিবেন। আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আপনারা বের করবেন। তো ওয়ার্কিং আমরা করি, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত টাকা? এই যে ওয়ার্কস কস্ট আছে না, ওয়ার্কস কস্ট 91,000 টাকা, এইটার উপর নিতে হয় সেলিং। কত পার্সেন্ট নেব? তো আমরা একটু প্রশ্নটা দেখি তো আমাদের এখানে কত দেওয়া আছে। প্রশ্নে আমাদের 3টা তথ্য দিছে, 3টাই লিখছি, যে র মেটেরিয়াল 52,000, ওয়েজ 31,000, সেলিং প্রাইস 20%, প্রফিট হবে সেলসের উপর 20%। আর অন্য কোনো তথ্য দেওয়া নাই। তাহলে এটা আমরা পার্সেন্টেজের সাহায্যে বের করে নেব। তাহলে আবারও ডিফল্ট সূত্র, যদি এই সম্পর্কিত তথ্য প্রশ্নে সাপ্লাই দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী অঙ্ক করতে হবে। যদি না দেওয়া থাকে তাহলে ডিফল্ট সূত্র এই আগেরটা যেমন করে বের করেছি সেম টু সেম বের করব আমরা, যে পার্সেন্টেজ অফ SELLING, সেলিং অ্যান্ড
অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ঠিক আছে, সমান সমান এখানে আসবে। তো আপনারা লিখে দিবেন সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ঠিক আছে। আর নিচে লিখে দিবেন যে WORKS, ওয়ার্কস, COST। এটা সূত্র, ডিফল্ট সূত্র, যখন প্রশ্নে ইনফরমেশন দেওয়া থাকবে না তখন এই সূত্র ব্যবহার করবেন। তাহলে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কোনটা? এর আগে আমরা যে অঙ্কটা করেছিলাম সেটাই। এই যে দেখেন তো এখানে টোটাল কস্ট আছে না, তো সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ, এই যে কি বলে 5 নাম্বার কস্ট অফ গুড সোল্ডের পর টোটাল কস্টের আগের মাঝখানে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটাকে বলা হয়। হ্যাঁ, তাহলে এই টাকা হচ্ছে 70,161 টাকা। তাহলে এটাই আমরা এখানে লিখে দেবো 70,161 টাকা। আর নিচে হচ্ছে আমাদের ওয়ার্কস কস্ট। ওয়ার্কস কস্ট এই যে ফ্যাক্টরি কস্ট, বা ফ্যাক্টরি কস্টকে ওয়ার্কস কস্ট বলা হয়। হ্যাঁ, 14,03,220 টাকা। এটা আমরা এখানে লিখে দিচ্ছি 14,03,220 টাকা, ইন্টু দিয়ে দিচ্ছি 100। তাহলে হয়ে গেল। পার্সেন্টেজ আপনারা বের করেন, এটা 5% আসবে। এই পার্সেন্টেজটা আপনারা এইখানে লিখে দিবেন 5%। এই 91,000 টাকার 5% হচ্ছে 4,550 টাকা। যেহেতু আর অন্য তথ্য দেওয়া নাই তাই এটা এখানেই ক্লোজ। দুইটা একসাথে যদি আমরা যোগ করে নিই তাহলে আসবে 95,550 টাকা। এটাকে বলা হয় 3 নম্বরে টোটাল কস্ট, TOTAL, টোটাল COST। এটাকে বলা হয় কি টোটাল কস্ট। এখন টোটাল কস্টের সাথে যোগ করে দিতে হয় প্রফিট, PROFIT। প্রফিট কত আছে আমাদের এখানে? প্রফিট আছে 95,550 টাকা। আর এই সম্পর্কিত তথ্য ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সেলিং এর উপরে 20%, অন সেলিং প্রাইস যদি এইটা কথা বলা থাকে তাহলে পার্সেন্টেজ বাদ দিয়ে ওই সংখ্যাটাকে উপরে লিখবেন। আর 100 থেকে ওই উপরের সংখ্যাটা বিয়োগ করে দিবেন। তাহলে উপরে 20 আছে, তাহলে 100 থেকে 20 গেলে 80। অন সেলিং প্রাইস যদি বলে, হ্যাঁ, তাহলে এটা, তাহলে এই কাজটা করবেন। আর যদি বলে অন টোটাল কস্ট, সেক্ষেত্রে এই অ্যামাউন্টের উপর সরাসরি পার্সেন্টেজ করে দিবেন, ঠিক আছে। তো এটাকে হিসাব করেন আপনারা, যদি হিসাবটা করেন সেক্ষেত্রে আসবে 23,888 টাকা, ঠিক আছে। তাহলে এই দুইটা আবার কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। যদি যোগ করে দেন তাহলে আসবে 1,19,438 টাকা। এটাকে বলা হয় টেন্ডার প্রাইস। এটাকে TENDER, টেন্ডার, PRIC। এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় টেন্ডার প্রাইস। তো এই অঙ্কগুলো 2-3টা অঙ্ক ভালো করে করলেই যথেষ্ট, অনেকগুলো অঙ্ক করার দরকার নাই, কারণ এই অঙ্কগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এগুলো যদি 2-3টা অঙ্ক শেখেন, প্রত্যেকটা অঙ্ক সেম টু সেম, তবে একটা অঙ্ক শিখতেই আপনাদের অনেক বেশি সময় লেগে যাবে, কারণ এক একটা অঙ্কতে অনেকগুলো সূত্র, অনেকগুলো কমপ্লিকেটেড বিষয় যুক্ত থাকে। তো আশা করি যে বুঝতে পেরেছে। আমি প্রথম থেকে একবার রিভাইজ দিয়ে দিচ্ছি আপনাদের, দিয়ে এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমাদের কস্ট শিট বের করতে বলছে, আমরা কস্ট শিট বের করব। কস্ট শিট বের করার জন্য আমরা কি করব? কস্ট শিট বের করার জন্য আমরা প্রথমে কোম্পানির নাম দিয়ে প্রশ্ন শুরু করব, এরপর স্টেটমেন্ট অফ কস্ট শিট, এরপরে সময়টা ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014 দিয়ে অঙ্ক টাইটেলটা কমপ্লিট করব। এরপর একটা ছক টানবো, অ্যাকাউন্ট টাইটেলস, টাকা টাকা দুইটা ঘর লিখবো। এরপরে সূত্র অনুযায়ী আমরা ওপেনিং র ম্যাটেরিয়ালস দিয়ে প্রশ্ন শুরু করব। আমাদের এখানে ওপেনিং র ম্যাটেরিয়ালসের অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। এরপরে সেম টু সেম সূত্র অনুযায়ী দ্বিতীয় এন্ট্রি আসবে পারচেস, এটা আমরা লিখে দিয়েছি। এই পারচেসের সাথে যোগ করব ক্যারেজিন, ফ্রাইডিন, অ্যাবনর্মাল লস, বিয়োগ করব পারচেস, রিটার্ন, ডিসকাউন্ট, স্ক্র্যাপ, লস, ড্যামেজ। এগুলো আমাদের নাই তাই সেগুলো আমরা লিখিনি। এরপর প্রথম টপিকটা শেষ করব মাইনাস দিয়ে ইন্ডিং র ম্যাটেরিয়ালস। মাইনাস দিলে এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং এই সংখ্যা দুইটা যোগ করে নিচের এটা মাইনাস করে দিবেন, এটা মনে রাখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের 1 নম্বরে চলে আসলো র ম্যাটেরিয়াল ইউজড 7,57,120 টাকা। এখন র ম্যাটেরিয়াল ইউজড বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটার সাথে পণ্য উৎপাদনের সাথে জড়িত সরাসরি প্রত্যক্ষ যে সকল খরচ রয়েছে সেগুলো যোগ করতে হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অল ডাইরেক্ট এক্সপেন্স, ওয়েজ,
লেবার ওয়েজ, প্রোডাকশন ওয়েজ, প্রোডাক্টিভ ওয়েজ, চার্জেবল এক্সপেন্স ইত্যাদি এগুলো। তো এগুলো আমাদের একটা আছে প্রোডাক্টিভ ওয়েজ, এগুলো আমরা যোগ করে দিয়েছি, দিয়ে আমরা 2 নম্বরে বের করেছি প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে সেম টু সেম ভাবে পণ্য উৎপাদনের সাথে জড়িত পরোক্ষ যে খরচগুলো রয়েছে সেগুলো যোগ করবো। এগুলোর মধ্যে রয়েছে ওয়ার্কস ম্যানেজার স্যালারি, ইনডাইরেক্ট ওয়েজ, ফিউল, হ্যাঁ, তারপরে ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট, ইনডাইরেক্ট র ম্যাটেরিয়ালস এগুলো আছে। এছাড়াও রয়েছে আপনাদের মিসেলেনিয়াম, ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ম্যানেজার স্যালারি, হ্যাঁ। তো এইরকম এই তথ্যগুলো যোগ করবেন। আর শুধু যদি টুলস, সরি, এবং টুলস আছে, আর শুধু যদি ডিপ্রিসিয়েশন, সেলস স্ক্র্যাপ, সেলস স্পয়েল থাকে তাহলে আবার এখান থেকে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তো এগুলো যোগ বিয়োগ করে আমরা 3 নম্বরে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট পেলাম। এখন ফ্যাক্টরি কস্ট পাওয়ার পর আমরা চোখ বন্ধ করে মুখস্থ হিসেবে লিখতে পারি যে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করতে পারি, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করতে পারি। আমাদের এই অঙ্কে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস নাই। যেহেতু এখানে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস নাই, তাই আমরা পরবর্তী স্টেপ মানে 4 নম্বরে চলে গেছি কস্ট অফ গুডস প্রোডাকশন। তো এটাকে ফ্যাক্টরি কস্ট বা কস্ট অফ গুডস প্রোডাকশনে লেখা যাবে, কারণ ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এন্ডিং ওয়ার্কিং প্রসেস নাই। যদি থাকতো সেক্ষেত্রে আপনারা লিখতাম, আর না থাকলেও লেখা যাবে, এখানে শূন্য শূন্য দিয়ে দিবেন, মানে অ্যামাউন্ট চেঞ্জ হবে না। তো এটা এই পর্যন্ত। তো এরপরে আমাদের আসলো কি কস্ট অফ গুডস প্রোডাকশন। এখন আমরা জানি কস্ট অফ গুডস প্রোডাকশনের সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হয়, এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করে দিতে হয়। এটা আমরা যোগ বিয়োগ করে দিয়েছি, দিয়ে আমাদের 5 নম্বরে আসছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পণ্য বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো আছে সবগুলোই যোগ হবে। পণ্য বিক্রয় সংক্রান্ত খরচ কোনগুলো? সেলিং এক্সপেন্স, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ওয়াটার এক্সপেন্স, স্যালারি টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর এক্সপেন্স ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো খরচ যোগ করলে আমাদের 6 নম্বরে লাস্টে টোটাল কস্ট হয়ে আসবে। এরপরে প্রফিটটা যোগ করে আমরা সেলস বের করে দিয়েছি। রিকোয়ারমেন্ট 1 আমাদের এভাবেই শেষ হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গিয়েছে। তো শুধু রিকোয়ারমেন্ট 1 তো না, আমাদের প্রশ্নে 2টা রিকোয়ারমেন্ট করছে বলছে। সো পরবর্তী রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের টেন্ডার প্রাইস বের করতে বলছে। তো প্রশ্নে বলছে যে র মেটেরিয়ালস 52,000, ডাইরেক্ট ওয়েজ 31,200 এবং 20% প্রফিট করতে হবে, আর অন্য কোনো তথ্য দেওয়া নাই। সো আমরা র মেটেরিয়ালস 52,000 লিখছি, ডাইরেক্ট ওয়েজ 31,200 লিখছি, লিখে আমরা প্রাইম কস্ট দিছি। যেহেতু আর অন্য কোনো তথ্য দেওয়া নাই, কিন্তু টেন্ডার প্রাইস বের করার সময় 2টা তথ্য প্রশ্নে দেওয়া থাকলেও লিখতে হবে, না থাকলেও লিখতে হবে। যদি দেওয়া থাকে তাহলে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী লিখবো, যদি দেওয়া না থাকে তাহলে আহ, আমাদের এখানে ডিফল্ট কিছু ইনস্ট্রাকশন থাকে, সেগুলো অনুযায়ী লিখবো। যেমন আমরা ফ্যাক্টরি ওভারহেড 1 নম্বরে বের করব, যেহেতু অন্য তথ্য দেওয়া নাই তাই ডাইরেক্ট ওয়েজের উপর ফ্যাক্টরি ওভারহেডের অ্যামাউন্টটা লিখে দিয়েছি, এবং এটার পার্সেন্টেজ বের করার জন্য আমাদের ওয়ার্কিং করতে হবে, কারণ ইনস্ট্রাকশন দেওয়া নাই। ওয়ার্কিংটা হচ্ছে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড সমান সমান ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই প্রোডাক্টিভ ওয়েজ ইন্টু 100। আমাদের তথ্যগুলো দেওয়া রয়েছে আগের অঙ্কটাতে, সবগুলো হিসাব কিতাব করে আমরা দেখতেছি 25% আসছে। এই 25%-এর টাকাটা এখানে বসায় দিয়েছি, 7,800 টাকা আসছে, এবং যোগ করে আমরা ওয়ার্কস কস্ট পাইছি। এরপরে ডিফল্ট ভাবে যোগ করে নিতে হয় সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আমাদের ওয়ার্কস কস্টের অ্যামাউন্টটা লিখে পার্সেন্টেজ বের করব, আবারও সেম টু সেম, যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া নাই তাই পার্সেন্টেজ অফ সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ইজ ইকুয়াল টু সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ডিভাইডেড বাই ওয়ার্কস কস্ট ইন্টু 100 লিখে আমরা 5% পেয়েছি। এই পার্সেন্টেজটা এখানে বসায় দিয়ে আমরা টোটাল কস্ট পেয়েছি। এরপরে প্রফিটের টাকাটা দিয়ে আগে যেমন করে সেলস লিখতাম, এখানে ঠিক একইভাবে টেন্ডার প্রাইস লিখেছি। অর্থাৎ এই অঙ্কটা আমাদের এভাবেই শেষ হয়ে গেছে। এভাবে যদি আপনারা আপনাদের সম্পূর্ণ বইটাই একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, যুক্ত হতে পারেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।